আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে যে কথাটি বলবো, এই কথাটি শুনলে হয়তো বা আপনি আমাকে মারতে চাইবেন বা আমাকে বকা দিবেন, আমি জানি। আমি তাও বলবো, কারণ অন্যায় বিষয়টা সহ্য করতে পারি, আমাকে বলতে হবে। যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে, প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের বাংলাদেশ স্বাধীনতার 1971 সালে যারা শহীদ হয়েছেন এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান হয় সেখানে যারা শহীদ হয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছিলাম সবার প্রতি আমি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। তো যে কথা বলতে আজকে ভিডিওটা, সেটা হচ্ছে সম্প্রতি আমরা দেখছি যে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তাদের মধ্যে একটা অংশ শহীদ হয়েছে এবং আরেকটা অংশ গুরুতর আহত হয়েছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয়েছে, যাদের পক্ষে ভবিষ্যতে কাজ করা সম্ভব এবং বর্তমানে কাজ তারা করতে পারতেছে না। আর কেউ রয়েছে সামান্য আঘাত পেয়েছে এবং সেটা ২ দিনের মধ্যে ভালো হয়ে গেছে, এবং আমাদের মতো অনেকে আছে যারা আহত হয়নি, বা তাদের বা সৌভাগ্যক্রমে তারা আহত হয়নি। এখন কথা হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে এরকম প্রায় ১০ থেকে ১২ হাজার স্টুডেন্টকে, এবং যারা অংশগ্রহণ করেছে স্টুডেন্ট আছে ওখানে, স্টুডেন্ট ছাড়াও অনেকে আছে, তাদেরকে এককালীন টাকা দেওয়া হয়েছে। অলরেডি আমরা শুনেছি যারা সামান্য আঘাত পেয়েছে, সামান্য আহত হয়েছে, তাদেরকে ১ লাখ করে ২ লাখ টাকা দেওয়া হয়েছে আমি যতটুকু জানি, এবং যারা গুরুতর হয়েছে তাদেরকে আরও বেশি দেওয়া হয়েছে, এবং যারা নিহত হয়েছে তাদেরকে আরও বেশি দেওয়া হয়েছে, এবং তারা বিভিন্ন ফান্ড থেকে, বিভিন্ন ফাউন্ডেশন থেকে বা বিভিন্ন সংঘ থেকে, সংস্থা থেকে আরও অনেক টাকা পেয়েছে। সেটা মানলাম, বুঝলাম। কিন্তু এখন কোন যুক্তিতে এখন যারা এখন সম্পূর্ণ সুস্থ, তারা যারা সামান্য আহত হয়েছিল, তাদের কোন যুক্তিতে প্রতি মাসে ভাতা দেওয়া হবে? আমাদের এটা মাথায় আসে না। কোন যুক্তিতে? আন্দোলনে আমরাও গিয়েছি, আমরা সৌভাগ্যক্রমে আহত হইনি, আমরাও তো হতে পারতাম। যেমন আমি চট্টগ্রামের যেদিন ফুড বিল্ডিংয়ের ওখানে যে আন্দোলনটা হয়েছিল, সেদিন আমার সামনে কোতোয়ালি থানার মধ্যে মোবাইল চেক করে ঢুকাচ্ছে, ধরে নিয়ে ফেলতেছে। আর কিছু সামান্যর জন্য আমি নিজেও ধরা খাইতাম। আমি সুন্দর করে অন্য একটা সাইডে লুকিয়ে ওখান থেকে পাশ হয়ে চলে আসলাম। অথচ আমার মোবাইলটা যদি দেখতো সেদিন, আমি নিশ্চিতভাবেই তাদের রোষানোর উপর যেতাম এবং আমাকেও কারাবরণ করতে হতো, শাস্তি পেতে হতো। তো সেটা পাই নাই। এটা আল্লাহর একটা রহমত ছিল। এবং এর ২ দিন পরে যখন কারফিউ চলে, তখন চন্দনপুরা মসজিদের সামনে, মসজিদ থেকে মাগরিব নামাজ পড়ে আসতেছে মানুষ, সেখান থেকে ধরে গাড়ি তুলতেছে মোবাইল চেক করে বলে। তখনও আমি সামনে ছিলাম, তখনও আমি পাশ কাটিয়ে গলির ভিতর দিয়ে আমার বাসায় চলে আসলাম। সেদিন আমি ধরা খেতে পারতাম। তো এটা হয়নি, আল্লাহ রহমত করছে। তো যাক, আলহামদুলিল্লাহ। তো এখানে যারা দুর্ভাগ্যক্রমে সামান্য অংশগ্রহণ করে বা পুরোপুরি অংশগ্রহণ করে, যারা সামান্য আহত হয়েছে, তারা ২ দিনের মধ্যে ভালো হয়ে গেছে। তাদেরকে কোন যুক্তিতে ভাতা দেওয়া হবে এবং কোন যুক্তিতে তাদেরকে সরকারি সহায়তা, সরকারি এই চাকরির ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং এই চিকিৎসা ভাতা সব কিছুতে তাদেরকে কেন প্রায়োরিটি দেওয়া হবে? এটা কিসের ভিত্তিতে? এই আন্দোলনটা করা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। এখন বৈষম্য বিরোধী হলো নাকি সঙ্গী হলো? আমি জাস্ট এই জিনিস জানতে, এই আন্দোলনটা কেন হলো? এখানে যে ১,৫০০ অধিক মানুষ শহীদ হলো, ছাত্রছাত্রী শহীদ হলো, তাদের এই আত্মদানটা কি এই সেম আগের ক্যাটাগরি নিয়ে আসার জন্য, আগের বৈষম্য ফিরে আসার জন্য? আমরা তো ওখানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে আমরা ৯০% ওখানে অংশগ্রহণ করেছি আন্দোলনে। তাহলে বাকিদেরকে কেন দেওয়া হচ্ছে না? বাকিরা কি দোষ করছে? আমি জানতে চাই, বাকিরা কি দোষ করলাম? আমরা কি দোষ করলাম? আমরা তো কোনো চাইনি, আমরা তো বলিনি আমাদেরকে ২ টাকা দিতে হবে, আমরা সেটার জন্য যুদ্ধ করেছি, আমরা সেটার জন্য আমরা আন্দোলন অংশগ্রহণ করেছি, আমরা সেটা তো বলি নাই। কিন্তু যারা সামান্য আহত হয়ে এখন পুরোপুরি সুস্থ, তারা সম্পূর্ণ কাজ করতে পারবে, তাদেরকে কোন যুক্তিতে আপনারা বাধা দিচ্ছেন? আমি জানতে চাই। আমি আমার বাংলাদেশের নাগরিক, আমি জানতে চাই, আপনাদের কাছে জবাব দিতে চাই যেটা। এবং মুক্তিযুদ্ধ যখন হয়, সেখানে যতটুকু জানি প্রায় ২ লাখ সামথিং এই ভাতা পাচ্ছে। সেখানেও আমরা জানি যে ১ লাখ প্লাস ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। তাদেরকে আমার চালাই করা হচ্ছে না। আমরা যে টাকা দিচ্ছি, আমরা যে ট্যাক্স দিচ্ছি, আমাদের টাকাটা কি কোনো মূল্য নেই? আমি খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের কাছে হিসাব নিব। আমার 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 ট্যাক্সের টাকায় আপনারা
সেই টাকাটা কোথায় কোথায় ব্যয় করতেছেন আমি আপনার কাছে হিসাব নিব, কিয়ামতের মধ্যে আপনাকে আমি কখনোই ছাড়বো না। কারণ আপনি বেশি হিসেবে টাকা খরচ করতেছেন, যেখানে দরকার নেই, যেখানে লাগবে না সেখানে আপনি টাকা দিচ্ছেন। মুক্তিযুদ্ধের কথা বাদ দিলাম আমি, এই যে এখন যে গণঅভ্যুত্থান হলো সেখানে যারা নিহত হয়েছে এবং যারা গুরুতর আহত, যারা কাজ করতে পারে তারা ব্যতীত আর কেউ পাতা পাওয়ার যোগ্য নয়, কখনোই না, মোটেও না। এটা যারা নিহত হয়েছে তাদেরকে 1 কোটি টাকা দিলে আমার সমস্যা নাই, কারণ সে জীবন, যে জীবনটা চলে গেছে সেই পরিবার সেই জীবনটা আর পাবে না। তাকে 1 কোটি টাকা আমার সমস্যা, 1 কোটি টাকা দেন আপনি, তাকে প্রতি মাসে 1 লাখ টাকা ধরে পাতা দেন, সমস্যা নেই আমার। এবং যারা গুরুতর আহত হয়েছে, তারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে আপনি 50,000 1 লাখ টাকা দেন বাতা, সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা ওখানে যে আপনি কর্ম করতে, যারা এখন সম্পূর্ণ সুস্থ, যারা কর্ম করতে পারবে, কাজ করতে পারবে, তারা এখন পুরোপুরি সুস্থ, সামান্য ডাক্তার দেখাইছিল বা সামান্য ট্রিটমেন্টে যারা ভালো হয়ে গেছে, তাদেরকে কোন যুক্তিতে আপনি এককালীন 1 লাখ টাকা করে 2 লাখ টাকা করে দিলেন, টাকা দিলেন, অনুদান দিলেন, এবং এখন আবার প্রতি মাসে তাদেরকে ভাতা দিবেন, তাদেরকে সরকারি চাকরি দিবেন? এটা কোন ভিত্তিতে, কোন যুক্তির ভিত্তিতে আমাকে বলবেন? এটা অনেকেই প্রতিবাদ করতেছে না, আমি অনেকদিন ধরে দেখতেছি, এটা কথাটা বলবো করে ছিলাম অনেকদিন ধরে, বলা হয়নি, জাস্ট আজকে বলে ফেললাম। কারণ কেউ কথা বলতেছেন দেখতাম, এখন বিএমপি বলি, জামাত বলি, শিবির বলি, এনসিপি বলি, কেউ বলতেছে না কথা, কারণ সবাই একটা সুবিধাভোগী, ম্যাক্সিমাম একটা সুবিধাভোগ করতেছে, এই জন্য তারা কেউ বলতেছে না কথা। কিন্তু আমি বলবো, কারণ আমি কোনো দল কোনো মত করি না, যে ভালো তাকে আমি সাপোর্ট করি, সে বিএমপি হোক, জামাত হোক, শিবির হোক, যে এনসিপি হোক, সে নাগরিক পার্টি যেই হোক না কেন, আমি তাকে সাপোর্ট করি যে ভালো এবং দেশের জন্য ভালো করবে, যে যার মধ্যে নৈতিকতা রয়েছে, আদর্শ রয়েছে, তাকেই আমি সাপোর্ট করবো। সেজন্য আমার কোনো দলের পক্ষে থাকার দরকার নাই, কোনো দলের সুবিধা নেওয়ার জন্য ইচ্ছাও আমার নাই। তো তাই আমি এই কথাটা ভীষণ খারাপ লাগলো, এই বিষয়টা, যে এটা কোন যুক্তি তারা বাধা পাবে, কোন যুক্তি আমি আসলে বুঝে পাই না। তারা যদি কথা, তাহলে আমরাও পাবো, আমরা যারা প্রায় 90% স্টুডেন্ট ওখানে জয়েন করেছি বা অংশগ্রহণ করেছিলাম, পার্টিসিপেট করেছিলাম আন্দোলনের মধ্যে, আমরা সবাই পাওয়ার যোগ্য। আপনি কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে আপনি তাদেরকে বাধা দিচ্ছেন? এটা আমাদের টাকা, আমাদের বাতার টাকা, আমাদেরকে আপনি আমাদের জনগণ থেকে নিয়ে আপনি টাকা দিচ্ছেন, কোন যুক্তি দিচ্ছেন আপনি টাকা ওদেরকে? ওরা কোন ভিত্তিতে ওরা বাতা পাওয়ার যোগ্য আমাকে বলবেন? এটারও আপনাদের কাছে আমি জবাব দিতে চাই, অবশ্যই চাই। আমি আমার দেশের নাগরিক হিসেবে, আমি আমার দেশে জন্মগ্রহণ করেছি, আমার দেশে আমি আমার দেশের নাগরিক, এবং আমার এটা জানার অধিকার রয়েছে, আমার স্বাধীনতা রয়েছে। আপনি কোন ভিত্তিতে তাদেরকে দিচ্ছেন? তাদেরকে দিলে আমাদেরকে দিতে হবে, যারা 90% স্টুডেন্ট সবাইকে দিতে হবে, শুধু আমি বলে কথা নয়, যারাই অংশগ্রহণ করেছে এখানে, 90%-এর উপরে স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছিল, শুধু স্টুডেন্ট না, আমার জনতা অংশগ্রহণ করেছে এখানে। এই আন্দোলনটা কোনো বৈষম্যের জন্য হয়নি, বৈষম্য সৃষ্টি করার জন্য হয়নি, আবার সাদাবাড়ির জন্য হয়নি, আবার এখানে দলাদলি করার জন্য সৃষ্টি হয়নি। এটা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশকে আবার নতুন করে সৃষ্টি করার জন্য। এখন আমরা 1 বছর যেতে না যেতে দেখতেছি আমাদের বাংলাদেশ আবার চাঁদাবাজি, আবার রাহাজানি, আবার কোন হত্যা, সবকিছু আবার ফিরে আসছে। এটা কেন? এই 1,500 মাইল কেন খালি হলো? এটারও আপনারা কৈফিয়ত দিতে পারবেন কিনা? তাদের কাছে কি জবাব দিন আপনি মরার পর? পরকালের বই কি আপনার মধ্যে কিছু নেই? একদম নেই আপনার মধ্যে? আপনি কি জবাব দিন তাদেরকে? যাক, আর কিছু বলবো না। আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবার নজরে আসে এই অন্যায় বা বাধা দেওয়ার প্রবণতাটা বন্ধ হয়। এবং যারা ভুয়া রয়েছে, আমরা যতটুকু জানি এই 10 থেকে 12,000-এর মধ্যে এখানে ম্যাক্সিমামই অর্ধেকের বেশি ভুয়া, অর্ধেকের বেশি যারা আহত হয়েছে প্রকৃতপক্ষে তারা পাচ্ছে না। অনেকে দেখলাম যে আহত হয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আর তোমরা এদিকে কোনো তুলতে আসো টাকা নিয়ে। এটা কি বাংলাদেশ? এটা কি নতুন বাংলাদেশ? তোমাদের এরকম মেধা, তোমাদের এরকম শিক্ষার ব্যবস্থার পিছনে আমি তুতু মারি, কারণ তোমাদের মধ্যে নৈতিকতা নেই। তোমরা শিক্ষা গ্রহণ করেছো ঠিকই, ভার্সিটি অবস্থা ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে নৈতিকতা খুবই অভাব রয়েছে। বৈষম্য আন্দোলন বলছেন না, কিন্তু এখন যা করতে সবই বৈষম্যর অধীনে করতেছে। তোমরা সব আওয়ামী লীগকে খারাপ বলে লাভ নাই, তোমরা নিজেরাই তো খারাপ, আমরা নিজেরাই তো খারাপ। আমাদের মধ্যে আমরা চরিত্রের মানদণ্ড করতে পারিনি, আমাদের মানবতাকে আমরা জাগ্রত করতে পারিনি। আমরা শুধু নিজের স্বার্থকে বাস্তবায়ন করতে পারছি। আমরা নিজের স্বার্থ যেখানে চুরি করে ডাকাতি পারি, যেভাবে পারি, আমরা নিজের স্বার্থকে বাস্তবায়ন করতে পারছি। আমরা অন্যের স্বার্থকে, সমাজের স্বার্থকে আমরা দেখিনি, যার কারণে আমরা এখনো তলানিতে রয়েছি। এখন ভবিষ্যতে আরও তলানিতে যাবে। এই আদর্শ যদি, এই নৈতিকতা যদি পরিহার করতে না পারি, আমরা যদি শুদ্ধ নৈতিকতা এবং উত্তম আদর্শ যদি গ্রহণ করতে না পারি, আমাদেরকে আরও তলানিতে যেতে হবে। আমাদের দেশকে আর কয়েক বছরের মধ্যে বিক্রি হতে হবে, দেউলে ঘোষণা করতে হবে। ধন্যবাদ।